ঠেলা ধাক্কা খাওয়ার পর অবশেষে জাপান। যাই হোক, এখন আমি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সব কিছু করার পর बोर्डिंग पास পেয়ে গেলাম। এয়ার ইন্ডিয়া एक्सपीरियंस इज गुड। अब मुझे जाना पड़ेगा। এখন আমাকে যেতে হবে 18 নম্বর গেটে। এবার 18 নম্বর গেট আমি জানি না কোথায়, কারণ এর আগে আমি এয়ারপোর্টে আসিনি। তো একজনকে জিজ্ঞেস করলাম, সে আমাকে বলে দিল যে 18 নম্বর গেটটা কোথায়। যদি আমার ব্লগিং করতে লজ্জা তেমন একটা লাগে না, বাট এখানে এত লোক না, আমার খুব লজ্জা লাগছে। যাই হোক, 18 নম্বর গেট খুঁজে নিয়ে তারপর দেখা হচ্ছে। আমি প্রথমে এই প্লেনটাকে দেখে ভাবছিলাম কত ছোট প্লেন। এবার যখন আমি দেখলাম লোকগুলোকে ওইখানে, ওই লোকগুলোকে দেখার পর আমি ভাবলাম না, তো এ তো এত ছোট না। অনেক অপেক্ষা করার পরেও আমি জাপান যাচ্ছি। মানে অপেক্ষা তো আমি করেছি, আমার সাথে আমার মা বাবা সবাই করেছে। যাই হোক, আজকে দিতে এসেছিলো মা বাবা, আমার বান্ধবী। বাট আমার মা একটু বেশি কান্না করছিল। আর কেন করবে না, কারণ 25 বছর আর আমাকে খুব ভালোবাসে। তার থেকে বড় কথা, আমি মার সাথে সব সময় লেগে থাকি। আমি পড়তাম, আমার মার সঙ্গে বসে থাকতাম, মা রান্না করতো, আমি কি আমার সাথে বসে থাকতাম। যাই হোক, ওখানে বসে বসেও পড়তাম। খুব কান্না করছিল, খারাপ লাগছিল। কিছু করার নেই, ছেলে মানুষ, চলে যেতে হবে। যারা এখনও যাদের ভিসা হয়নি জাপান যাওয়ার, তারা বুঝতে পারবে এই জিনিসটা। তারা ভাববে যে কবে হবে। একবার যখন হয়ে যাবে তখন কিন্তু কষ্ট হবে। তাই যতটা সময় পাচ্ছ ফ্যামিলির সাথে সময় কাটাও, টেনশন করো না। হয়ে গেলে বেরিয়ে যেতে হবে, তখন আর পেছনে ফেরার সময় থাকবে না। এখানে এই যে এখানে লেখা আছে যে আমার বোর্ডিং টাইম হচ্ছে 5:40 আর আমার ডিপারচার হচ্ছে 6:40। তাও টেনশন হচ্ছে, মানুষকে জিজ্ঞেস করিনি যে কোনো যাতে ভুল না হয়ে যায়। এমন হলে আমি জাপানই যেতে পারলাম না, তখন কী হবে? জাপান যদি যেতে না পারি, এত দূর আসলাম, এত কান্নাকাটি, এত কষ্ট, এত খাটনির পর জাপান যদি যেতে না পারি, তখন আমার খারাপ লাগে। তাই জন্য কোনো ভুল করা যাবে না। অনেকক্ষণ ধরে বসে আছি, আর বসে থাকতে থাকতে আমার হচ্ছে খিদা। কিন্তু ব্যাগে খাবার আছে, মা খাবার করে দিয়েছে পোলাও। ভাবছি এখন খাবো কি না, কিন্তু কাউকে জিজ্ঞেস করতে পারছি না যে এখানে খাওয়া যাবে কিনা, কারণ পেছনে বোর্ডিং চলছে অন্য একটা প্লেনে। জিজ্ঞেস করার পর ভাবছি খেয়ে নেবো, কারণ খিদে পেয়েছে। রাস্তা দিয়ে আসার সময় না বমি হয়েছে, তো আমি চাইছি এখন কিছু খেয়ে নিতে। জিজ্ঞেস করে দেখি একবার। মা বানিয়ে দিয়েছে পোলাও, আমি জিজ্ঞেস করে আসলাম, বললো যে খাওয়া যাবে। তো খেয়ে নিই। এখন মুম্বাইয়ের ফ্লাইট বেরিয়ে গেল, এবার আমার দিল্লি যাব। দিল্লির ফ্লাইট আমার 5:40 বোর্ডিং। তো এখন ভাবলাম খেয়ে নিই, খিদে পেয়েছে, রাস্তায় বমি হয়েছিল না। এবার দেখা যাক কী রান্না করে দিয়েছে মা। এই তো গেল, আবার 3 বছর পর খাবো মায়ের হাতের রান্না। যাই হোক, দাঁড়াও বাবা, এইভাবে করে না, দাঁড়াও। ও তেল ছাড়া খাবার, সুন্দর গন্ধ। অল্প খাবো, ভাগ করে করে, আর দেখে দেখো মার রান্না। কি ট্যাস। এখন অল্প খাবো, আবার রাত্রেবেলা যখন দিল্লি থেকে ওখানে বসিয়ে দেবে, তখন ওখানে বাকিটা খাবো। কি শান্তি, পেটে খাবার গেল, মার হাতের রান্না। কত বড় বড় প্লেন, যারা দেখছো তারাও আসতে পারবে। খুব শীঘ্রই তোমরাও জাপান আসবে, কোনো চাপ নেই। অপেক্ষা করো, চেষ্টা করো। দেখো, ওপরওয়ালা আমার ভগবান, তোমার আল্লাহ, কারো কৃষ্ণ, যীশু খ্রিস্ট। তো প্রার্থনা করতে থাকো, ওপরওয়ালা আছে, ঠিক আছে? আমি আগে বিশ্বাস করতাম না, এখন বিশ্বাস করি। যাই, অনেক দিনের শখ ছিল এইভাবে হাতে ক্যামেরা নিয়ে দূরে নিয়ে ব্লগিং করব। জাপান যাচ্ছি, তো জাপান যাওয়ার যে স্বপ্নটা সফল হয়েছে, এইভাবে আমার হাতে ক্যামেরা ধরে ব্লগিং করার স্বপ্নটাও পূরণ হলো। জাপান যাচ্ছি অবশেষে বন্ধুরা, অবশেষে বোর্ডিং কমপ্লিট। এবার ঢুকবো ট্রেনে, সরি প্লেনে। ট্রেনে উঠতে উঠতে অবস্থা মনে হয় যেমন শুধু ট্রেনই মনে হয়, প্লেনকেও মনে হয় ট্রেন। দেখা যাক এবার। কোনোদিন ভেবেছিলাম এই সকাল যাবো, আমার পেছনে কেউ আছে,
আমি দেখি, ভালোই লাগে। আসলাম গ্রাউন্ডে, এবার গিয়ে ঢুকবো প্লেনে। আরে এতদিনের স্বপ্ন ভাই, এতদিনের স্বপ্ন পূরণ হচ্ছে গাইস। এই দেখো, অবশেষে দিল্লি এসে পৌঁছলাম। সুন্দর একটা ঘুম হয়েছে, পরে বলছি বাকিটা। আসলাম দিল্লি, এবার বাথরুম খুঁজতে হবে। 6 ঘন্টা চেপে রেখেছি, এখন বাথরুম পেয়েছে। দেখা যাক। প্লেন থেকে সব থেকে লাস্টে বেরোলাম আমি, আর সোয়েটারটা পরে নিয়েছি কারণ মা বলেছিল, বাবা বলেছিল যে কি ঠান্ডা, ঠান্ডা লাগলে সোয়েটার পরে নেবে, কারণ আমার একটু ঠান্ডার দোষ আছে, তো বেশি ঠান্ডা লাগলে আবার সমস্যা হয়ে যাবে। সেই জন্য পরে নিয়েছি। পেছনে বড় বড় ফ্লাইট দাঁড়িয়ে আছে। এবার আমরা যাব নেক্সট ফ্লাইটের জন্য। এখন আমাদের আবার গিয়ে বোর্ডিং পাস নিতে হবে, তারপর সেটা নেওয়ার পর আমাদের আবার একটা প্লেনের জন্য অপেক্ষা করতে হবে। যাই হোক, দেখা যাক এবার কোথায় গিয়ে পাওয়া যায়। একটু এদিক ওদিক খুঁজি, জিজ্ঞেস করি কাউকে, ঠিক বের করে নিয়ে নেবো। আর দিল্লি এয়ারপোর্ট, এত বড় এয়ারপোর্ট, পুরো ফাঁকা। দেখো, এপাশেও কেউ নেই, এপাশেও 2জন লোক, আর আমি একা দাঁড়িয়ে। কত সুন্দর আলো দেখেছো? হ্যাঁ, পুরো ফাঁকা, কেউ নেই, আমি একা। যাবো, ভিডিও বানাতে বানাতে যাবো, বা এক লোক তাকিয়ে আছে, তাতে কী হয়েছে? আমি আমার মতো যাবো, অ্যারাইভেলে যাবো। একজনকে জিজ্ঞেস করলাম যে আমি আমার নেক্সট ফ্লাইট আমি কোথা থেকে পাবো? বলছে অ্যারাইভেলে যাও, ওখানে স্টাফ আছে, সেখান থেকে তোমাকে বলে দেবে। বললাম থ্যাংক ইউ, আরিগাতো গোজাইমাসু। এত বড় এয়ারপোর্ট, আমি সেই কোথা থেকে হাঁটা শুরু করেছি, হাঁটতে হাঁটতে হাঁটা আর শেষ হয় না। বলে আরেকটু দূরে যাও, আরেকটু দূরে যাও, কোথায় হলদিরাম আসবে, তার থেকে পায়ে ঘোরো। ওরে বাপ রে বাপ, কত দূর হলদিরাম! তার মাঝখানে 3জনকে জিজ্ঞেস করে ফেলেছি যে হলদিরামটা কোথায়, বলে সবাই বলে সোজা যাও। আমি আর খুঁজে পাচ্ছি না। পেয়ে গেছি নেক্সট বোর্ডিং পাস, এবার সোজা দিল্লি থেকে টোকিও। সুইয়াসেন, কাম টু জাপান, বাই বাই, সায়োনারা। কত রকম চেকিং, এখানে জুতো রাখতে হচ্ছে, এখানে ব্যাগ রাখতে হচ্ছে, আর ওদিকে গিয়ে সব আবার চেক হবে। এত দূর হাঁটাহাঁটি করার পর ইন্টারন্যাশনাল যে বোর্ডিং পাস নেবে, ওইখানে এসে কম করে প্রায় ঘন্টাখানিক দাঁড়িয়ে আছি। কত যে ভিড়, কত লোক, 6জন বসে আছে বোর্ডিং পাস দেওয়ার জন্য, কিন্তু তাও মানে ভিড় শেষ হচ্ছে না। যে পরিমাণ চেকিং হচ্ছে, আপনার চেকিং ফেকিং করে বেরোলাম। এবার দেখি কখন আমার ফ্লাইট। আর তো কিছু করার নেই, এখন যেতে হবে। একটু ওয়াইফাই পেলাম না, যে আমি একটু বাড়িতে জানাবো যে আমি এখন কোথায় আছি। ওয়াইফাই নেই এখানে, সব ওটিপি চাইছে। ওটিপি দিতে গেলে তো আমার সিম দরকার, বাট সিম তো আমার কাছে নেই, তাই আর হচ্ছে না। এই জন্য বলে বাড়ির থেকে বেরোতে হয়। আবার হলে আমি জানতেই পারতাম না দুনিয়া কত বড়, কারণ বাড়িতে যখন ছিলাম দীঘা ছাড়া আর কোথাও যাইনি। এত সুন্দর সুন্দর দোকান, মনে তো হয় সব কিনে ফেলি, কিন্তু টাকা নেই। 10,000 ইয়েন আছে, ওইটা জাপান গিয়ে যা করার করতে হবে ওই দিয়ে। দিল্লি এয়ারপোর্টের গেট এত বড়, মানে এত দূরে দূরে, আরে বিরক্তিকর লাগছে। মানে এখন হাঁটতে হাঁটতে আর কত হাঁটতে পারে একটা মানুষ? হ্যাঁ, কখন থেকে হাঁটছি, বোর্ডিং পাস, চেকিং, গেট, বাপ রে বাপ। নামার সাথে সাথে একটা জিনিস তো বুঝতে পারছি, ঠান্ডা। বুঝতে পারছি, এই একটা কাগজ দিল, এই ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে। দেখি
খুব ঠান্ডা। এই হচ্ছে জায়গা। হ্যাঁ, আরে বাহ, এই না হলে জাপান, এই না হলে স্বপ্ন। হ্যাঁ, এতদিন কি এইটার জন্য অপেক্ষা আমি করিনি? এটার জন্যই তো অপেক্ষা করছিলাম এতদিন। দেখো, জাপান, এই তো জাপান। এই যে সবাই বসে আছে, কি সুন্দর চুপচাপ। প্রথমে একটা জিনিস, মানে নিঃশ্বাসটা যে নিচ্ছি না, ঠান্ডা, আরাম। যাক, ভালো লাগছে জাপান। মাত্র তো আসলাম, একটু না হয় পরে লেট করেই বেরোবো, কোনো সমস্যা নেই। সবই তো আছে, ব্যাগেজ শুধু আমাকে কালেক্ট করতে হবে। তার থেকে বড় কথা, এইখানটা এতটা সুন্দর লাগছে না আমার, আমি বলে বোঝাতে পারবো না আমার কতটা সুন্দর লাগছে। যেদিকেই তাকাও সেদিকেই সুন্দর, যেদিকে তাকাও সেদিকেই সুন্দর, সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ, ভালো লাগছে, কিন্তু বলে বোঝাতে পারবো না কত সুন্দর লাগছে। লোকে বলে না, বাড়ি বানাই বাড়ি ছাড়ার জন্য, সেম জিনিস। হাঁটি একটু, এখানে উঠলে তো উঠেই গেলাম, একটু হেঁটে হেঁটেই যাই না হয়, আর একটু পর গিয়ে কথা বলবো সবার সাথে টুকটুক টুকটুক করে। ভালো লাগছে বেশ। এই এয়ারপোর্ট অনেক বড়, এত বড় এয়ারপোর্ট। দিল্লি এয়ারপোর্ট আমার হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছিলো, এই এয়ারপোর্টে আমার যা মনে হচ্ছে আমার হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাবে। আর একটা জিনিস, প্লেনের ভিতর খাবার দাবার বহু দিয়েছিল, 2 ঘন্টা লেট ছিল। প্লেনের ভিতরে বলছে যে পাইলট, যে কিছু প্রবলেম চলছে, তো এখন আমরা উঠতে পারবো না, আধা ঘন্টা লেট হবে। আধা ঘন্টা করতে করতে 12:15 ফ্লাইট 2টো বাজিয়ে দিয়েছে। তারপর গিয়ে আমি তো ডাকছিলাম ভগবানকে যেন বেঁচে নামতে পারি অন্তত। তখন থেকে বলে যাচ্ছে কিউআর কোড, কিউআর কোড, কিউআর কোড দিস সাইড, কিউআর কোড। জাপানে এসে একটা জিনিস প্রথমে বোঝা গেল, খুব শান্ত। সব পেয়ে গেছি। এখন দুটো ট্রলি নিয়ে আমার ঠেলাঠেলি করতে এত কষ্ট হচ্ছে, কিছু বলার নেই। তার মধ্যে একজনের, সেই প্লেনের মধ্যে উঠলে অনেকে ঘাড়ের মধ্যে পড়ে না, গোল টাইপের একটা জিনিস, তো ওটা আমি প্লেনে পেয়েছিলাম। মানে যার ছিল সে চলে গেছে, তো পেয়ার পর এখানে এসে দিয়েছি। আমি বলছি এটা আমার না, তোমরা রাখো। ওরা বলছে আমরা রেখে কী করবো? আমি বলি আমার না ভাই, এটা নিয়ে নাও। আরে বহুত ঝামেলা, তারপর দিয়ে আসলাম। তারপর কত আরিগাতো গোজাইমাস, আরিগাতো গোজাইমাস, ঠিক আছে, থ্যাংক ইউ। বাপরে, এত প্রবলেম, মানে কি কোথা থেকে টিকিট কিনবো বুঝতে পারছি না। এক জায়গায় গেলে বলে আরেক জায়গায় যাও, আরেক জায়গায় গেলে বলে আরেক জায়গায় যাও, কোথায় যাব? তারপর টিকিট কিনলাম 300 টাকার টিকিট, আমার 2500 ইয়েন নিয়ে নিল, 300 ইয়েনের টিকিট। আমি বলি যা, আর কিছু করার নেই। স্ট্রাগল ইজ রিয়েল ব্রো, কিচ্ছু করার নেই। জাপানে এসে এত সুন্দর জাপান, আর এখানে আমাকে দাঁড়িয়ে যেতে হচ্ছে 2700 টাকা নিয়ে যাওয়ার টিকিটের জন্য। থ্যাংক ইউ জাপান, ঢোকার সাথে সাথেই শাস্তি। বাপরে বাপরে, অবশেষে এসে পৌঁছলাম। এই হচ্ছে আমার ঘর, পেয়ে গেছি। আর আসতে পারলাম না, বৃষ্টি হচ্ছে। 1 ঘন্টা পর থেকে বরফ পড়া শুরু হবে। এই দুটো ব্যাগ নিয়ে আমার যে পরিমাণ খাটনি হলো, 40 কেজি। যাই হোক, যা হওয়ার হয়ে গেছে, চলে এসেছি।
আজকের ভিডিও এখানে শেষ করি, নেক্সট ভিডিও আবার রেকর্ড করবো। বাই বাই।